আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুনা রশিদ। প্রিয় চাকরি প্রত্যাশীরা, সকল স্কুল পর্যায় 2 ও স্কুল পর্যায় 6তম থেকে 15তম পর্যন্ত বাংলা প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান থাকছে। এই প্রশ্নগুলো শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলির প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। সামনে আসন্ন স্কুল পর্যায় 2 ও স্কুল পর্যায় এর প্রিলির প্রস্তুতির জন্য সর্বপ্রথম 6তম থেকে 15তম পর্যন্ত প্রশ্নের উত্তর ব্যাখ্যাসহ মুখস্থ করতে হবে। এই প্রশ্নগুলো বাংলা বিষয়ের সিলেবাসভুক্ত অধ্যায় প্রথম ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, দ্বিতীয় বাগধারা ও বাগবিধি, তৃতীয় ভুল সংশোধন বা শুদ্ধকরণ, চতুর্থ যথার্থ অনুবাদ, পঞ্চম সন্ধি বিচ্ছেদ, ষষ্ঠ কারক বিভক্তি, সপ্তম সমাস ও প্রত্যয়, অষ্টম সমার্থক শব্দ ও বিপরীতার্থক শব্দ, নবম বাক্য সংকোচন, দশম লিঙ্গ পরিবর্তন। এই 10টি অধ্যায় থেকে এই প্রথমতম থেকে 15তম পর্যন্ত স্কুল পর্যায় এবং স্কুল পর্যায় 2 এর প্রশ্নগুলো সংগ্রহ করা হয়েছে। এবার আলোচনা করা হচ্ছে। অধ্যায় প্রথম ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার। প্রথম অধ্যায় পাঠ ভাষারীতি। ক, বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ। সম্পর্কে গুরুত্বপূর্ণ স্কুল পর্যায় ও স্কুল পর্যায় 2 এর প্রশ্ন ব্যাখ্যাসহ। 1. পাণিনি কে ছিলেন? উত্তরে দেওয়া নেই। নোট: পাণিনি উপমহাদেশের শ্রেষ্ঠ বৈয়াকরণ ছিলেন। তার রচিত বিখ্যাত ব্যাকরণ গ্রন্থের নাম অষ্টাধ্যায়ী। সংস্কৃত ব্যাকরণ চর্চায় যাস্কো খ্রিস্টপূর্ব 5ম শতাব্দী, পাণিনি খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দী, কাতায়ন ও পতঞ্জলি খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে বিস্ময়কর প্রতিভার স্বাক্ষর রাখেন। পাণিনি কাতায়ন ও পতঞ্জলি ব্যাকরণ শাস্ত্রের ত্রিমুনি নামে অভিহিত। 2. ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে? ভাষা। ব্যাখ্যা: ব্যাকরণ ও ভাষার মধ্যে আগে সৃষ্টি হয়েছে ভাষা। ভাষাকে সুশৃঙ্খল রূপ দেওয়ার নিয়মই ব্যাকরণ নাম পরিগ্রহ করেছে। তাই বলা যায় ভাষার সৃষ্টি আগে হয়েছে। 3. ভাষার মৌলিক অংশ কয়টি? 4টি। ব্যাখ্যা: প্রত্যেক ভাষারই 4টি মৌলিক অংশ থাকে, যেমন 1. ধ্বনি, ইংরেজিতে সাউন্ড। 2. শব্দ, ওয়ার্ড। 3. বাক্য, সেন্টেন্স। 4. অর্থ বা মিনিং। 4. বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত? ইন্দো ইউরোপীয়। ব্যাখ্যা: পৃথিবীতে বেশ কিছু মূল ভাষা বংশ রয়েছে। তার মধ্যে মূল একটি ভাষা বংশ হচ্ছে ইন্দো ইউরোপীয়।
আর বাংলা ভাষার জন্ম এই ইন্দো ইউরোপীয় মূল ভাষা বংশ থেকে। 5 ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ গ্রন্থের রচয়িতাকে? সুনীতিকুমার চট্টোপাধ্যায়। ব্যাখ্যা: ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ গ্রন্থের রচয়িতা সুনীতিকুমার চট্টোপাধ্যায়। গ্রন্থটির ইংরেজি নাম দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এই বইয়ে তিনি বাংলা ভাষার উৎপত্তি ও ক্রম বিকাশ সম্পর্কে অসাধারণ বিদ্যাবত্তার পরিচয় প্রদান করেন। 6 ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? সংস্কৃত। ব্যাখ্যা: ব্যাকরণ শব্দটি সংস্কৃত ভাষা থেকে এসেছে। ব্যাকরণ হচ্ছে কোনো ভাষা শুদ্ধরূপে লেখার সহায়ক শাস্ত্র। বি প্লাস আ প্লাস করিকার প্লাস 1 সমান ব্যাকরণ, যার অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। 7 কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? বঙ্গ কামরূপী। ব্যাখ্যা: বাংলা ভাষার উৎস বা উৎপত্তি ইন্দো ইউরোপীয় ভাষা। ইন্দো ইউরোপীয় ভাষার ক্রম বিবর্তনের মধ্যে দিয়ে গৈরী প্রাকৃত বা মাগধী প্রাকৃতের বিকৃত রূপ গৈরী অপভ্রংশ ভাষা। আর গৈরী অপভ্রংশ বঙ্গ কামরূপী ভাষার পূর্ববর্তী স্তর। তাই গবেষকদের মতে বাংলা ভাষার জন্ম বঙ্গ কামরূপী থেকে। 8 বাংলা ভাষার মূল উৎস কোনটি? প্রাকৃত ভাষা। ব্যাখ্যা: বাংলা ভাষার মূল উৎস প্রাকৃত ভাষা। ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে। অন্যদিকে ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ মতে বাংলা ভাষার জন্ম হয়েছে গৈরী প্রাকৃত থেকে। প্রথম মতামতটি বেশিরভাগ পণ্ডিতের কাছে গ্রহণযোগ্য। 9 আঞ্চলিক ভাষার অপর নাম কি? উপভাষা, কথ্য ভাষা। ব্যাখ্যা: বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ নিজ নিজ অঞ্চলের ভাষায় কথা বলে। এগুলো আঞ্চলিক কথ্য ভাষা বা উপভাষা। পৃথিবীর সব ভাষারই উপভাষা আছে। 10 বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? চর্যাপদ। ব্যাখ্যা: বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে 1907 সালে এটি আবিষ্কার করেন। 1916 সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ আধুনিক লিপিতে প্রকাশিত হয়। খ সাধু ও চলিতরীতির বিকাশ। এখান থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 সাধু ও চলিতরীতি বাংলা ভাষার কোন রূপে বিদ্যমান? লেখ্য। ব্যাখ্যা: বাংলা ভাষার লৈখিক বা লেখ্যরূপের দুটো রীতি রয়েছে। একটি চলিতরীতি স্ট্যান্ডার্ড কোলেকুয়াল স্টাইল, অপরটি সাধুরীতি স্ট্যান্ডার্ড রাইটেন ফর্ম। 2 চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য? পরিবর্তনশীল। ব্যাখ্যা: বাংলা ভাষার লৈখিক বা লেখ্যরূপের দুটি রীতি হলো সাধুরীতি ও চলিত রীতি। চলিত রীতির কয়েকটি বৈশিষ্ট্য হলো এ রীতি পরিবর্তনশীল ও তদ্ভব শব্দবহুল। এ রীতি সংক্ষিপ্ত ও সহজবোধ্য। এ রীতি বক্তৃতা, আলাপ আলোচনা ও নাট্য সংলাপের জন্য বেশ উপযোগী।
3 চলিত রীতির শব্দ নয় কোনটি? করিবার। ব্যাখ্যা, বাংলা ভাষায় লেখ্যরূপের রয়েছে দুটো রীতি, যথা চলিত রীতি ও সাধুরীতি। এ দুটো ভাষারীতির মধ্যে সর্বনাম ও ক্রিয়াপদের ব্যবহারে পার্থক্য রয়েছে। যেমন সাধুরীতি করিবার, চলিত রীতি হবে করবার বা করার। সাধু করিয়া চলিত করে, সাধু করিলেন আর চলিত হবে করলেন। সাধু দেখিয়া চলিতে হবে দেখে, সাধুরীতি তাহার চলিতে হবে তার, সাধুরীতি আসিয়া চলিত রীতিতে হবে এসে। এ সকল প্রশ্ন অবশ্যই নিবন্ধন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 4 ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল? চলিত রীতি। ব্যাখ্যা, সাধুরীতি তৎসম শব্দবহুল। তৎসম শব্দ বলতে বোঝায় যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, যেমন চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি। চলিত রীতি তদ্ভব শব্দবহুল। যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায় কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। 5 কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? সাধু ভাষা। ব্যাখ্যা, সাধু ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট, গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল, সংলাপ ও বক্তৃতার অনুপযোগী। এর রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। 6 বুনো কোন ভাষারীতির শব্দ? চলিত ভাষা। ব্যাখ্যা, যে ভাষারীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পূর্ণরূপে ব্যবহৃত হয় তাকে সাধু ভাষারীতি বলে। যে ভাষারীতিতে ক্রিয়াপদ সর্বনাম সংক্ষিপ্ত আকারে ব্যবহৃত হয় তাকে কথ্য বা চলিত ভাষারীতি বলা হয়। কথ্য ভাষা বলতে মুখে মুখে প্রচলিত যে ভাষায় আমরা কথা বলি তাকে বোঝায়। 7 নিচের কোনটি চলিত রীতির শব্দ? শুকনো। ব্যাখ্যা, এছাড়াও আরও দেখে নিই। পদ বিশেষণ সাধু শুষ্ক বা শুকনা, চলিতে শুকনো। পদ বিশেষ্য সাধু তুলা, চলিতে তুলো। পদ ক্রিয়াপদ সাধু পড়িল, চলিতে হবে পড়ল বা পড়ল। পদ অব্যয় সাধু সহিত আর চলিতে হয়েছে সঙ্গে বা সাথে। 8 নিচের কোনটি সাধুরীতির উদাহরণ? তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে। 9 সাধু ও চলিত রীতির পার্থক্য কোন কোন পদে বেশি? সর্বনাম ও ক্রিয়াপদে। 10 বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে? প্রমথ চৌধুরী। 11 ভাষার কোন রীতি নাটকের সংলাপে ও বক্তৃতার উপযোগী? চলিত রীতি। গ বাংলা ভাষার শব্দাবলী। এখান থেকেও গুরুত্বপূর্ণ সালভিত্তিক প্রশ্ন। 1 চশমা কোন ভাষার শব্দ? ফার্সি। ব্যাখ্যা, চশমা ফার্সি ভাষার শব্দ। চশমা ছাড়াও ফার্সি ভাষার আরও কয়েকটি শব্দ হলো আমদানি, রপ্তানি, হাঙ্গামা, জখম, তারিখ, বেগম, রোজা, নামাজ, খোদা, ফেরেশতা, বেহেশত ইত্যাদি। 2 পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ?
পর্তুগিজ। ব্যাখ্যা: পর্তুগিজ পেরা শব্দ থেকে বাংলা পেয়ারা শব্দটি এসেছে। পর্তুগিজ ভাষা থেকে আগত আরও কিছু শব্দ হলো আনারস, আলমারি, বোতাম, বালতি। 3. গিন্নি কেষ্ট শব্দ দুটি কোন ধরনের শব্দ? অর্ধ তৎসম। ব্যাখ্যা: গৃহিণী থেকে গিন্নি। কৃষ্ণ থেকে কেষ্ট শব্দ দুটি অর্ধ তৎসম শব্দের উদাহরণ। বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিত পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়, এগুলোকে বলে অর্ধ তৎসম শব্দ, যেমন জ্যোৎস্না থেকে জোছনা, শ্রাদ্ধ থেকে ছেরাদ, গৃহিণী থেকে গিন্নি, কৃষ্ণ থেকে কেষ্ট, বৈচব থেকে বষ্টম ইত্যাদি। টেকনিকভাবে মুখস্থি করতে হবে। 4. নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ? গিন্নি। ব্যাখ্যা: গৃহিণী থেকে গিন্নি, কৃষ্ণ থেকে কেষ্ট অর্ধ তৎসম শব্দের উদাহরণ। বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিত পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়, এগুলোকে বলে অর্ধ তৎসম শব্দ, যেমন জ্যোৎস্না থেকে জোছনা, শ্রাদ্ধ থেকে ছেরাদ, গৃহিণী থেকে গিন্নি, কৃষ্ণ থেকে কেষ্ট, বৈচব থেকে বষ্টাম ইত্যাদি। সুতরাং গিন্নি শব্দটি সঠিক উত্তর। 5. হরতাল কোন ভাষার শব্দ? গুজরাটি। ব্যাখ্যা: বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে বহু বিদেশি ভাষার শব্দ রয়েছে। রাজনৈতিক, ধর্মীয়, সংস্কৃতিগত ও বাণিজ্যিক কারণে বাংলাদেশে আগত বিভিন্ন ভাষী মানুষের বহু শব্দ বাংলা ভাষায় স্থান করে নিয়েছে। এসব শব্দকে বিদেশি শব্দ বলে, যেমন গুজরাটি, হরতাল, খদ্দর ইত্যাদি। তুর্কি ভাষা চাকু, তোপ, দারোগা ইত্যাদি। পর্তুগিজ ভাষা আনারস, আলপিন, বালতি ইত্যাদি। বার্মিজ ভাষা ফুঙ্গি, লুঙ্গি ইত্যাদি। 6. কোনটি তদ্ভব শব্দের উদাহরণ? জোছনা, পাতা, এ দুটোই উত্তর। ব্যাখ্যা: যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায় কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে তদ্ভব শব্দ বলে। যেমন সংস্কৃত পত্র, প্রাকৃত পত্তর, তদ্ভব পাতা, অর্থাৎ পত্র থেকে পত্তর থেকে পাতা, জ্যোৎস্না থেকে জোছনা থেকে জোছনা ইত্যাদি। সুতরাং খ ও গ দুটি উত্তরই সঠিক। 7. কোন ধরনের শব্দে কখনোই মূর্ধন্য হবে না? বিদেশি। ব্যাখ্যা: বাংলা বানানের নিয়ম অনুযায়ী যে কোনো বিদেশি শব্দে মূর্ধন্য ব্যবহার ভুল। 8. রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? ফরাসি। ব্যাখ্যা: বাংলা ভাষায় ফরাসি শব্দের সংখ্যা কম এবং অনেক ক্ষেত্রে অন্য মাধ্যমে এগুলো বাংলা ভাষায় প্রবেশ করেছে। শব্দগুলোর মূল উচ্চারণেও অনেক পরিবর্তন এসেছে, যেমন কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরাঁ, ক্যাফে, বুর্জোয়া, মাদাম, বালে, গ্যারেজ, এলিট, মেনু, বুফে, পিজা, সেমিজ, বিস্কুট, আশ, জাহাজ, খোরাকি, আতাত, মার্টিনি, রেনেসা, দিনেমার ইত্যাদি। 9. ব্যাকরণ কোন ভাষার শব্দ? সংস্কৃত। ব্যাখ্যা: ব্যাকরণ হচ্ছে কোনো ভাষা শুদ্ধরূপে শেখার সহায়ক শাস্ত্র।
ব্যাকরণের বিশিষ্ট রূপ হচ্ছে বি প্লাস আ প্লাস কৈরিকের +1। ব্যাকরণ ব্যাকরণ সংস্কৃত ভাষার শব্দ। সংস্কৃতে ব্যাকরণ শব্দের অর্থ হলো বিচ্ছিন্নকরণ বা বিশ্লেষণ, অর্থাৎ ব্যুৎপত্তিগত দিক থেকে ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণকে ভাষার সংবিধান বলা হয়। 10 নিচের কোনটি পারিভাষিক শব্দ? মন্ত্রী পরিষদ। ব্যাখ্যা মন্ত্রী পরিষদ একটি পারিভাষিক শব্দ। টোপর শব্দটি একটি দেশি শব্দ। বালতি একটি পর্তুগিজ শব্দ। 11 হরতাল কোন ভাষার শব্দ? গুজরাটি। ব্যাখ্যা খদ্দর হরতাল জয়ন্তী গুজরাটি শব্দ। চাহিদা শিখ পাঞ্জাবি। শব্দ অর্থাৎ পাঞ্জাবি শব্দ। রিক্সা হারিকিরি প্যাগোডা শ্যাম্পান ইত্যাদি জাপানি শব্দ। 12 নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ? গিন্নি। ব্যাখ্যা বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিত পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়, এগুলোকে অর্ধ তৎসম শব্দ বলে। আর অর্ধ তৎসম মানে হচ্ছে আধা সংস্কৃত, যেমন জোছনা, ছেরাদ, গিন্নি, বোষ্টম ইত্যাদি। এই শব্দগুলো সংস্কৃত রূপ যথাক্রমে জ্যোৎস্না, শ্রাদ্ধ, গৃহিণী, বৈচব ইত্যাদি। 13 নিচের কোনটি পারিভাষিক শব্দ? সচিব। ব্যাখ্যা বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতি শব্দকে পারিভাষিক শব্দ বলে, যেমন সচিব, সেক্রেটারি, প্রশিক্ষণ, ট্রেনিং, ব্যবস্থাপক, ম্যানেজার, বেতার, রেডিও, নথি, ফাইল ইত্যাদি। পক্ষান্তরে ডাব হচ্ছে দেশি শব্দ, কুৎসিত অর্ধ তৎসম শব্দ এবং বালতি হচ্ছে পর্তুগিজ শব্দ। 14 পাউরুটি কোন ভাষার শব্দ? পর্তুগিজ। ব্যাখ্যা পাউরুটি হচ্ছে পর্তুগিজ শব্দ। এরূপ আরও কতিপয় পর্তুগিজ শব্দ আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাদ্রি, বালতি ইত্যাদি। পক্ষান্তরে শেষ ওখানেই। 15 নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ? কুৎসিত। ব্যাখ্যা তৎসম অর্থ তার সমান, অর্থাৎ সংস্কৃতের সমান, আর অর্ধ তৎসম মানে আধা সংস্কৃত। বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিত পরিবর্তিত হয়ে ব্যবহৃত হয়, এগুলোকে বলে অর্ধ তৎসম শব্দ, যেমন কুৎসিত, জোছনা, ছেরাদ, গিন্নি প্রভৃতি। এই শব্দগুলো সংস্কৃত রূপ যথাক্রমে কুৎসিত, জোছনা, শ্রাদ্ধ, গৃহিণী প্রভৃতি। আরও কতিপয় সংস্কৃত বা তৎসম শব্দ হল চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি। 16 পর্তুগিজ ভাষার শব্দ নয় কোনটি? চাহিদা। ব্যাখ্যা বাংলা ভাষায় ব্যবহৃত পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দগুলোর মধ্যে আনারস, আলমারি, আলপিন, গির্জা, গুদাম, চাবি, বালতি, পাউরুটি প্রভৃতি অন্যতম। পক্ষান্তরে চাহিদা হচ্ছে পাঞ্জাবি ভাষা থেকে আগত শব্দ। 17 নিচের কোনটি তৎসম শব্দ? ভবন। ব্যাখ্যা চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র ইত্যাদি তৎসম শব্দের উদাহরণ। তৎসম শব্দ বলতে সে সকল শব্দকে বোঝায় যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলা ভাষায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে। 18 কোনটি দেশি শব্দ? টোপর। ব্যাখ্যা কুলা, চোঙ্গা, টোপর, ডাব, ডিঙ্গা, ঢেকি, কুড়ি, পেট ইত্যাদি দেশি শব্দ।
19 দেশি ও তৎসম শব্দের মিশ্রণকে কি বলে? গুরু চণ্ডালী দোষ। প্রথম অধ্যায় পাঠ 2 বিরাম চিহ্নের ব্যবহার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন ব্যবহার করতে হবে? ক্লোন। ব্যাখ্যা একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে ক্লোন ব্যবহৃত হয়। যেমন সভায় সাব্যস্ত হলো, এখানে ক্লোন ব্যবহৃত হয়েছে। 1 মাস পরে নতুন সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হবে। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেনের ব্যবহার হয়। যেমন দিয়ে একটা ক্লোন বসেছে, প্রীতি উপহার। যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন 2 বা তার বেশি বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে ড্যাশ চিহ্ন ব্যবহৃত হয়, যথা তোমরা দরিদ্রের উপকার করো, এতে তোমাদের সম্মান যাবে না, এখানে ড্যাশ চিহ্ন দিয়ে বাড়বে। 2 কমা কোথায় বসে? সম্বোধন পদের পর। ব্যাখ্যা বাক্য পাঠকালে সুস্পষ্টতা বা অর্থ বিভাগ দেখাবার জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন সেখানে কমা ব্যবহৃত হয়। যেমন সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে, এখানে সুখ চাও এর পরে কমা ব্যবহৃত হয়েছে। পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ একসঙ্গে বসলে শেষ পদটি ছাড়া বাকি সবগুলোর পরই কমা বসবে। 3 বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কি বসে? সেমিকোলন। ব্যাখ্যা কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে ব্যবহৃত হয় সেমিকোলন। যেমন সংসারের মায়াজালে আবদ্ধ আমরা, এখানে সেমিকোলন বসেছে। এ মায়ার বাঁধন কি সত্যি দুশ্ছেদ্য? একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে ব্যবহৃত হয় ক্লোন। যেমন সভায় সাব্যস্ত হলো দিয়া ক্লোন ব্যবহৃত হয়েছে। 2 মাস পরে নতুন সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হবে। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য ব্যবহৃত হয় হাইফেন। যেমন এ আমাদের শ্রদ্ধা অভিনন্দন দিয়া কমা বসেছে, আমাদের প্রীতি উপহার। বাংলা ভাষায় জ্যোতি বা ছেদ চিহ্ন মোট কয়টি? 12টি। নোট দেওয়া আছে টেক্সট বুক বোর্ড প্রকাশিত মুনির চৌধুরী রচিত নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইয়ের তথ্য মতে 12টি, তবে বিভিন্ন ব্যাকরণ বইয়ে কম বেশি পাওয়া যায়। 5 নিচের কোনটিতে বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি? ঢাকা 21 ফেব্রুয়ারি 1952। ব্যাখ্যাটা দেখে নি। ঢাকা কমা দেওয়া আছে 21 ফেব্রুয়ারি, এরপরে কমা দেওয়া লাগবে। 1952 লেখা থাকলে বাক্যটিতে যথাযথভাবে বিরাম চিহ্ন ব্যবহৃত হতো। বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের মধ্যে বা বাক্যের সমাপ্তিতে কিংবা বাক্যে আনন্দ, বিষাদ, জিজ্ঞাসা ইত্যাদি যেমন চিহ্ন ব্যবহার করে বোঝানো হয়, সে চিহ্নসমূহকে জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্ন বলে। দুঃখিত, ছয় বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে? কমা।
ব্যাখ্যা বাড়ি বা রাস্তার নম্বরের পরে কমা চিহ্ন বসে, যেমন 68 দিয়ে কমা দেওয়া আছে, নবাবপুর রোড দিয়ে কমা দিয়েছে, ঢাকা 1000। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য হাইফেনের ব্যবহার হয়। যেমন এই আমাদের শ্রদ্ধা হাইফেন ব্যবহৃত হয়েছে, অভিনন্দন অর্থাৎ শ্রদ্ধা অভিনন্দন এর মাঝখানে হাইফেন ব্যবহৃত হয়েছে। কোনো বর্ণ বিশেষের লোপ বোঝাতে লোপ চিহ্ন ব্যবহৃত হয়, যেমন মাথার পরে জ্বলছে রবি, এখানে মাথার পরে এর মাঝখানে লোপ চিহ্ন ব্যবহৃত হয়েছে, অর্থাৎ পরে সমান ওপরে। এবং বাক্যের পরিসমাপ্তি বোঝাতে দাঁড়ি চিহ্ন বসে, যেমন শীতকালে এদেশে আবহাওয়া শুষ্ক থাকে। 7. একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন বসে? কোলন। ব্যাখ্যা একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে ক্লোন চিহ্ন বসে। কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে সেমিক্লোন বসে। যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে ড্যাশ চিহ্ন ব্যবহৃত হয়। বাক্য পাঠকালে সুস্পষ্টতা বা অর্থবিভাগ দেখাবার জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন হয় সেখানে কমা ব্যবহৃত হয়। 8. তারিখ লিখতে কোন চিহ্ন জ্যোতি চিহ্নের ব্যবহার হয়? কমা। ব্যাখ্যা মাসের তারিখ লিখতে বার ও মাসের পর কমা বসে, যেমন 7 জুন, জুনটা মাস, এরপরে কমা দিয়ে বার শনিবার, বারের পরে কমা দিয়ে 2014। 9. যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়? ড্যাশ। ব্যাখ্যা যৌগিক বা মিশ্র বাক্যে দুই বা ততোধিক বাক্যের সংযোগ বোঝাতে ড্যাশ ব্যবহৃত হয়। অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্যের অবতারণা করতে ক্লোন। একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখতে সেমিক্লোন ও সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে লিখতে হাইফেন ব্যবহৃত হয়। 10. বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রচলন করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ব্যাখ্যা বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলা গদ্যে জ্যোতি বা বিরামচিহ্ন প্রথম ব্যবহার করেন। তার গদ্য গ্রন্থগুলোর মধ্যে বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস, সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা, ব্যাকরণ কৌমুদী প্রথম ভাগ 1853, দ্বিতীয় ভাগ 1853, তৃতীয় ভাগ 1854, চতুর্থ ভাগ 1862 ইত্যাদি অন্যতম। অতি অল্প হইল 1873, আবার অতি অল্প হইল 1849 তার বিখ্যাত বিদ্রূপ কৌতুক গ্রন্থ। 11. উদ্ধৃতি চিহ্ন কত প্রকার? 2 প্রকার। ব্যাখ্যা উদ্ধৃতি চিহ্ন 2 প্রকার। অন্যের লেখা অবিকল উদ্ধৃতি অথবা উক্তির ক্ষেত্রে উদ্ধৃতি। উক্তির শুরুতে ও শেষে উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করা হয়।
যেমন যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। 12 ইলেক বা লোপ চিহ্ন দিতে হয় বিলুপ্ত বর্ণের জন্য। ব্যাখ্যা: ইলেক বা লোপ চিহ্ন দিতে হয় বিলুপ্ত বর্ণের জন্য। কোনো পদ বা শব্দের মধ্যে একটি বর্ণ লেখা না হলে বা লোপ পেলে এ চিহ্ন বসে। একে ঊর্ধ্ব কমাও বলে। যেমন হইল সমান হলো, যাইবে সমান যাবে। 13 বাড়ি বা রাস্তার নামের পরে কোন জ্যোতিচিহ্ন বসে, কমা। ব্যাখ্যা: বাংলা একাডেমির প্রমিত বাংলা ব্যাকরণের নিয়ম অনুযায়ী জ্যোতি বা ছেদ চিহ্নের ব্যবহারের ক্ষেত্রে বাড়ি বা রাস্তার নম্বর বা নামের পরে কমা চিহ্ন বসে। যেমন 68 নবাবপুর রোড, ঢাকা 1100। এখানে নম্বর এবং রাস্তার নামের পর কমা চিহ্ন বসেছে। 14 সম্বোধন পদে কোন জ্যোতিচিহ্ন বসে, কমা। ব্যাখ্যা: বাংলা একাডেমির প্রমিত বাংলা ব্যাকরণের জ্যোতি বা ছেদ চিহ্নের ব্যবহারের নিয়ম অনুসারে কোনো বাক্যে সম্বোধনের পর কমা চিহ্ন বসে। যেমন রাসেল দিয়ে কমা বসেছে, এদিকে এসো। 15 বাংলা ভাষায় জ্যোতি বা ছেদ চিহ্ন মোট কয়টি, 12টি। নোটটা একটু দেখে নি। টেক্সট বুক বোর্ড প্রকাশিত মুনির চৌধুরীর রচিত নবম ও দশম শ্রেণীর ব্যাকরণ বইয়ের তথ্যমতে 12টি, তবে বিভিন্ন ব্যাকরণ বই 11টি পাওয়া যায়। তবে এখানে সঠিক উত্তরটা অবশ্যই 12টি দিতে হবে। 16 বাক্যে সেমিকোলন থাকলে কতক্ষণ থামতে হয়, এক বলার দ্বিগুণ সময়। ব্যাখ্যা: বাংলা জ্যোতি বা ছেদ চিহ্নের নিয়ম অনুযায়ী বাক্যে সেমিকোলন থাকলে এক বলার দ্বিগুণ সময় পরিমাণ থামতে হয়, তবে কোলন থাকলে 1 সেকেন্ড পরিমাণ থামতে হয়। 17 হৃদয় আবেগ প্রকাশ করতে হলে কোন চিহ্ন বসে, বিস্ময়। ব্যাখ্যা: হৃদয় আবেগ প্রকাশ করতে হলে এবং সম্বোধন পদের পরে বিস্ময় ও সম্বোধন চিহ্ন বসে। যেমন আহা কি চমৎকার পাখি, অথবা জননী আজ্ঞা দে মোরে যাই রণাঙ্গনে। 18 বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ব্যাখ্যা: বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি সর্বপ্রথম বাংলা গদ্যে জ্যোতিচিহ্নের সংযোজন করে ভাষার শৃঙ্খলা আনেন। এছাড়াও বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর ভূমিকা অতুলনীয়। 19 বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে, কমা। 20 কোন ছেদ চিহ্নে থামার প্রয়োজন নেই, দুঃখিত আছে, কমা চিহ্ন। 21 বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কি বসে, সেমিকোলন। অধ্যায় 2 বাগধারা ও বাগবিধি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে, ভিজা বিড়াল। ব্যাখ্যা: তুলসী বনের বাঘ, বিড়াল তপস্বী ও বক ধার্মিক। বাগধারাগুলো অর্থ ভণ্ড বা ভণ্ড সাধু। অপরদিকে ভিজা বিড়াল বাগধারাটির
অর্থ কপটচারী। 2. চক্ষুদান করা বাগধারার অর্থ কি? চুরি করা। ব্যাখ্যা: চক্ষুদান করা বাগধারাটির অর্থ চুরি বা চুরি করা। যেমন পকেটমার আমার মানিব্যাগটি চক্ষুদান করে নিয়ে গেল। 3. চাঁদের হাট বাগধারাটির অর্থ কি? আনন্দের প্রাচুর্য। 4. হাত ধুয়ে বসা বাগধারার অর্থ কি? এখানে উত্তরে দেওয়া নেই, নোটটা দেখে নিন। হাত ধুয়ে বসা বাগধারার অর্থ আশা ত্যাগ করা, দায়িত্ব না রাখা কিংবা নিশ্চিন্ত বোধ করা। 5. ভূষণ্ডির কাক বাগধারাটির অর্থ অর্থাৎ সঠিক অর্থ কোনটি? দীর্ঘজীবী। ব্যাখ্যা: ভূষণ্ডির কাক বাগধারাটির অর্থ দীর্ঘজীবী, এক খুঁড়ে মাথা মোড়ানো, অর্থ একই স্বভাবের। গোবর গণেশ অর্থ মূর্খ এবং বর্ণচোরা আম বাগধারার অর্থ কপট ব্যক্তি। 6. উজানের কই এই বাগধারাটির অর্থ কি? সহজলভ্য। 7. ঢাকের কাঠি এই বাগধারাটির সাথে কোন বাগধারাটির মিল আছে? খয়ের খা। ব্যাখ্যা: খয়ের খা অর্থ চাটুকার, ঢাকের কাঠি অর্থ মোসাহেব। এ দুটো বাগধারার মধ্যে ভাবগত মিল রয়েছে। 8. নদের চাঁদ বাগধারার অর্থ কি? অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি। 9. চির অশান্তি বাগধারাটি কোন অর্থে যথোপযুক্ত? রাবণের চিতা। ব্যাখ্যা: চির অশান্তি বাগধারাটির অর্থ রাবণের চিতা। তামার বিষ বাগধারাটির অর্থ অর্থের কুপ্রভাব। ভরাডুবি বাগধারাটির অর্থ সর্বনাশ এবং আকাশ ভেঙে পড়া বা বাগধারাটির অর্থ হঠাৎ বিপদে পড়া। 10. নিচের বাগধারার কোন জোড়াটি ভিন্নার্থক অর্থাৎ ভিন্ন অর্থক? ব্যাঙের আধুলি, ব্যাঙের সর্দি। ব্যাখ্যা: বক ধার্মিক, বিড়াল তপস্বী বাগধারা জোড়াটির অর্থ ভণ্ড সাধু। মণিকাঞ্চনযোগ সোনায় সোহাগা বাগধারা জোড়াটির অর্থ অত্যাধিক মানানসই হওয়া। অন্ধের যষ্টি, অন্ধের নড়ি বাগধারা জোড়াটির অর্থ একমাত্র অবলম্বন। ব্যাঙের সর্দি বাগধারাটির অর্থ অসম্ভব ঘটনা এবং ব্যাঙের আধুলি বাগধারার অর্থ গরিবের অতি সামান্য সঞ্চয়। এগারো, ফাঁকা আওয়াজে কাজ আদায় এর সমার্থক বাগধারা কোনটি? কথায় চিঁড়া ভেজা। ব্যাখ্যা: ফাঁকা আওয়াজে কাজ আদায় এর সমার্থক বাগধারা হলো কথায় চিঁড়া ভেজা। কলকাঠি নাড়া বাগধারার অর্থ গোপনে প্ররোচনা দেওয়া। কুপকাত বাগধারার অর্থ পরাজিত। কালে ভদ্রে বাগধারার অর্থ কদাচ। যার কোনো 12 যার কোনো মূল্য নেই এর সমার্থক বাগধারা কোনটি? ঢাকের বায়া। ব্যাখ্যা: যার কোনো মূল্য নেই এর সমার্থক বাগধারা হচ্ছে ঢাকের বায়া। অন্যদিকে ডাকা বুকো বাগধারার অর্থ নির্ভীক অর্থাৎ ভয় নেই এমন। তুলসী বনের বাঘ বাগধারার অর্থ ভণ্ড সাধু এবং কাঠের পুতুল বাগধারার অর্থ নির্বাক, কথা বলতে পারে না এমন।
13 সাক্ষীগোপাল বাগধারাটির অর্থ কী? নিষ্ক্রিয় দর্শক। ব্যাখ্যা: সাক্ষীগোপাল বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে নিষ্ক্রিয় দর্শক, যার কোনো ভূমিকা নেই। অপরদিকে অপদার্থ হচ্ছে আমরা কাঠের ঢেঁকি, এর বাগধারা। মূর্খ হচ্ছে হিতাহিত জ্ঞানশূন্য, এর বাগধারা। এবং নিরেট বোকা হচ্ছে নির্বোধ বা বুদ্ধির ঢেঁকি, এর বাগধারা। 14 বিষ নেই তার কুলোপনা চক্কর বাগধারাটির সঠিক অর্থ কোনটি? অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন। 15 নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক? এখানে 4টি অপশানের মধ্যে কোনটাই হবে না, কারণ 4টি অপশানই বাগধারার অর্থ সুসময়ের বন্ধু, যেটা নোটে উল্লেখ করা আছে। ষোলো ইঁদুর কপালে এর বিপরীতার্থক বাগধারা কোনটি? একাদশে বৃহস্পতি। ব্যাখ্যা: ইঁদুর কপালে বাগধারাটির অর্থ হল নিতান্ত মন্দ ভাগ্য, এর বিপরীতার্থক বাগধারা হল একাদশে বৃহস্পতি, যার অর্থ সৌভাগ্যের বিষয়। 17 অনিষ্ট করতে গিয়ে ভালো করা কে কি বলে? সাপে বর। ব্যাখ্যা: অনিষ্ট করতে গিয়ে ভালো করাকে সাপে বর বলে। ভিজে বেড়াল বলতে বোঝায় দেখতে শান্ত হলেও আসলে অত্যন্ত ধূর্ত প্রকৃতির। অদৃষ্টের পরিহাস হলো অর্থাৎ অর্থ ভাগ্যের বিড়ম্বনা। 18 কোন জোড়াটি ভিন্নার্থক? ব্যাঙের আদুলি, ব্যাঙের সর্দি। আরেকটি অন্ধের যষ্টি অক্কা পাওয়া। ব্যাখ্যা: বকধার্মিক ও বিড়াল তপস্বী অর্থ ভণ্ড সাধু বা ভণ্ডলোক। মণিকাঞ্চন যোগ ও সোনায় সোহাগা অর্থ উপযুক্ত মিলন। ব্যাঙের আদুলি ও ব্যাঙের সর্দি অর্থ হলো যথাক্রমে অসম্ভব ঘটনা ও গরিবের অতি সামান্য সঞ্চয়। অন্যদিকে অন্ধের যষ্টি ও অক্কা পাওয়া অর্থ হলো যথাক্রমে একমাত্র সম্বল ও মারা যাওয়া। সেই হিসাবে ভিন্নার্থক জোড়া হলো গ ও ঘ। সঠিক উত্তর। 19 যার কোনো মূল্য নেই একে বাগধারায় বলে ঢাকের বায়া। 20 কুল কাঠের আগুন বাগধারাটির প্রকৃত অর্থ কী? তীব্র জ্বালা। 21 কোন বাগধারাটির স্বতন্ত্র অর্থ প্রকাশক? সাতনা পাঁচনা। অধ্যায় তৃতীয় ভুল সংশোধন বা শুদ্ধকরণ। 1 নিচের কোন বানানটি শুদ্ধ অদ্যাপি? ব্যাখ্যা: অত্যাধিক বানানটির শুদ্ধরূপ অত্যাধিক। আদাক্ষর বানানটির শুদ্ধরূপ আদক্ষর। আবিষ্কার বানানটির শুদ্ধরূপ আবিষ্কার। 2 নিচের কোন বাক্যটি শুদ্ধ? বিবিধ জিনিস কিনলাম। ব্যাখ্যা: কেবলমাত্র তুমি যাবে বাক্যটির শুদ্ধরূপ কেবল তুমি যাবে। এতে আশ্চর্য হলাম বাক্যটির শুদ্ধরূপ এতে আশ্চর্যিত হলাম। সংবাদে সন্তোষ হলাম বাক্যটির শুদ্ধরূপ এ সংবাদে সন্তুষ্ট হলাম। 3 কোন বাক্যটি শুদ্ধ প্রয়োগ হয়েছে?
অন্যায়ের ফল অনিবার্য। 4 নিচের কোন বানানটি শুদ্ধ? খ অগ্নিবীণা। 5 কোন বানানটি সঠিক? ক মুমূর্ষ। 6 কোনটি শুদ্ধ বানান? আলস্য। গ ব্যাখ্যা অলস শব্দের অর্থ কুড়ে, পরিশ্রম বিমুখ, মন্থর, জড় প্রকৃতি, উদাস, অন্যমনস্ক। অলস শব্দ থেকে আলস্য শব্দ রূপান্তরিত, ফলে উপরোক্ত শব্দগুলোর মধ্যে আলস্য সঠিক। 7 শুদ্ধ বানান কোনটি? শিরচ্ছেদ। 8 কোন বানানটি সঠিক? ক সমীচীন। 9 নিচের কোন বানানটি শুদ্ধ? খ চক্ষুষ্মান। ব্যাখ্যা প্রশ্নে প্রদত্ত অপশনগুলোর মধ্যে শুদ্ধ বানানটি হলো চক্ষুষ্মান, যার অর্থ চক্ষু আছে এরূপ, দৃষ্টিশক্তি বিশিষ্ট। 10 কোনটি শুদ্ধ বানান? উত্তরে দেওয়া নেই। ব্যাখ্যাতে শুদ্ধ বানানটি হবে রুগন। 11 নিচের কোন বানানটি শুদ্ধ নয়? ফটোস্ট্যাট। ব্যাখ্যা আরবি, ফার্সি, ইংরেজি ইত্যাদি বিদেশি ভাষা থেকে আগত শব্দে স হয় না। ফটোস্ট্যাট শব্দটির শুদ্ধ রূপ হবে ফটোস্ট্যাট। 12 কোনটি শুদ্ধ বানান? গ ন্যূনতম। 13 নিচের কোন বাক্যটি শুদ্ধ? ঘ পরবর্তীতে তার সাথে আমার আর সাক্ষাৎ হয়নি। ব্যাখ্যা অশুদ্ধ বাক্য। ক তিনি সস্ত্রীক বিদেশে গেছেন, তাহলে শুদ্ধ বাক্য হবে তিনি সস্ত্রীক বিদেশে গেছেন। খ শেষের কবিতা একখানি উৎকৃষ্ট কাব্য, শুদ্ধতম বাক্য হবে শেষের কবিতা একটি উৎকৃষ্ট উপন্যাস। গ সকল ছাত্রই অমনোযোগী নয়, তাহলে শুদ্ধ বাক্য হবে সকল ছাত্র অমনোযোগী নয়। 14 নিচের কোন বানানটি শুদ্ধ? ঘ মুহূর্ত। 15 নিচের কোন বাক্যটি শুদ্ধ? ক গীতাঞ্জলি পড়েছ কি? 16 দেশের সকল আলেমগণই সভায় উপস্থিত ছিলেন, বাক্যটি কোন দোষে দুষ্ট? বাহুল্য দোষ। ব্যাখ্যা উন্নত প্রাণীবাচক মনুষ্য শব্দের বহুবচনে সাধারণত গণ, বৃন্দ, মণ্ডলী প্রভৃতি ব্যবহৃত হয়, যেমন জনগণ, আলেমগণ ইত্যাদি। আবার প্রাণীবাচক ও অপ্রাণীবাচক শব্দে সকল বহুবচনটি ব্যবহৃত হয়, যেমন পর্বত সকল, মনুষ্য সকল ইত্যাদি। কিন্তু উল্লেখিত বাক্যে একই সাথে দুটি বহুবচন ব্যবহৃত হওয়ায় তা বাহুল্য দোষে দুষ্ট। বাক্যটির সঠিক রূপ হবে দেশের সকল আলেম সভায় উপস্থিত ছিলেন। 17 নিচের কোন বানানটি শুদ্ধ? গ মধুসূদন দত্ত। 18 নিচের কোন বানানটি শুদ্ধ? ক ক্ষুৎপীড়িত। ব্যাখ্যা ক্ষুৎপীড়িত বানানটি শুদ্ধ, এর অর্থ ক্ষুধার্ত বা ক্ষুধায় কাতর। 19 কোনটি শুদ্ধ বাক্য? ক বৃক্ষটি সমূলে উৎপাদিত হয়েছে। ব্যাখ্যা বৃক্ষটি সমূলে উৎপাদিত হয়েছে বাক্যটি শুদ্ধ। অন্য অশুদ্ধ বাক্যগুলোকে শুদ্ধ করলে হবে তোমার সঙ্গে গোপনীয় কথা আছে,
মেয়েটি দারুণ বুদ্ধিমতী। আজকাল বিদুষী মহিলার অভাব নেই। 20 কোন বানানটি শুদ্ধ? ক শুশ্রূষা। 21 শুদ্ধ বানান কোনটি? ঘ দরিদ্রতা। 22 কোনটি শুদ্ধ? নীরস। অধ্যায় চতুর্থ যথার্থ অনুবাদ ও শিরোনাম। গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী ব্যাখ্যাসহ। 1 অনুবাদে পারদর্শিতা মূলত কিসের ওপর নির্ভরশীল? ভাষান্তরের ব্যাখ্যা। অনুবাদে পারদর্শিতা মূলত ভাষান্তরের উপর নির্ভর করে। মূল ভাষা ও অনূদিত ভাষার গঠনশৈলী, শব্দভাণ্ডার, প্রবাদ, প্রবচন অর্থাৎ ব্যাকরণের খুঁটিনাটি বিষয় সম্পর্কে সমগ্র ধারণা থাকা প্রয়োজন। 2 হিজ আউট অফ লাক এর অর্থ কী? তার পোড়া কপাল। 3 হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ এর সঠিক অনুবাদ কোনটি? সে দিন আনে দিন খায়। 4 সকাল থেকে বৃষ্টি হচ্ছে এর ইংরেজি অনুবাদ হলো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। এটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। 5 সুপারস্টিশনস শব্দের অর্থ কুসংস্কারাচ্ছন্ন। ব্যাখ্যা। সুপারস্টিশনস শব্দের অর্থ কুসংস্কার। কুসংস্কারাচ্ছন্ন শব্দের ইংরেজি প্রতিশব্দ সুপারস্টিশিয়াস। 6 ব্লুপ্রিন্ট এর পারিভাষিক শব্দ কোনটি? প্রতিচিত্র। 7 ফর গুড এর সঠিক অর্থ কোনটি? চিরতরে। 8 অনুবাদ কোনটির সহায়ক জ্ঞান চর্চার? ব্যাখ্যা। অনুবাদের কল্যাণে পৃথিবীর এক প্রান্তের জ্ঞান অপর প্রান্তে ছড়িয়ে পড়ে। সুদৃঢ় অতীতের গ্রিক সাহিত্য, দর্শন ও বিজ্ঞান বিভিন্ন ভাষায় অনূদিত হয়ে বিশ্ব সভ্যতার গতি সঞ্চালক হিসাবে কাজ করছে। জ্ঞানের ঐক্য সাধনের ক্ষেত্রে অনুবাদের বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। এক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের মন্তব্য হলো জ্ঞান মানুষের মধ্যে ঐক্য সাধনের প্রধান মাধ্যম। সুতরাং উত্তর সঠিক হবে খ। 9 ওয়াস্ট নট ওয়ান্ট নট এর সঠিক অনুবাদ কোনটি? অপচয় করো না, অভাব ও হবে না। 10 অনুবাদের অর্থ কী? ভাষান্তরকরণ। 11 কোনটি পারিভাষিক শব্দ নথি? ব্যাখ্যা। কলেজ মানে কলেজ বা মহাবিদ্যালয়, ফাইল মানে নথি, অক্সিজেন মানে অম্লজান, রেডিও মানে বেতার। সুতরাং সঠিক উত্তর হবে খ অর্থাৎ নথি। অধ্যায় পঞ্চম সন্ধি বিচ্ছেদ। এখান থেকেও গুরুত্বপূর্ণ সালভিত্তিক প্রশ্ন। 1 বনস্পতি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? ক বন খণ্ডকার প্লাস পতি। ব্যাখ্যা। ব্যাকরণের সাধারণ বা বিশেষ কোনো নিয়ম অনুসারেই যখন কোনো কর্ম ব্যাখ্যা করা যায় না অথচ তা সংঘটিত হয় তখন সেই ব্যতিক্রমী বৈধতা দেওয়ার নাম নিপাতনে
সিদ্ধ। কতগুলো সন্ধি নিপাতনে সিদ্ধ হয়? যেমন বন প্লাস পতি সমান বনস্পতি, পর প্লাস পর সমান পরস্পর, প্লাস চর্য সমান আশ্চর্য, বৃহৎ প্লাস পতি সমান বৃহস্পতি ইত্যাদি। 2. কোনটি স্বরসন্ধির উদাহরণ? হিমালয়। ব্যাখ্যা: বাংলা সন্ধি দু রকমের, স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি। স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। অ প্লাস আ সমান আ, হিম প্লাস আলয় সমান হিমালয়। এরূপ দেবালয়, রত্নাকর, সিংহাসন ইত্যাদি। 3. সতীশ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? ঘ. সতী প্লাস ইস। ব্যাখ্যা: ইকার কিংবা দীর্ঘইকারের পর হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে দীর্ঘইকার হয়। দীর্ঘইকার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমন সতী প্লাস ইস সমান সতীশ, পরি যোগ ইক্ষা সমান পরীক্ষা। 4. গবেষণা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? গো প্লাস এসোনা। ব্যাখ্যা: এ ওই ও ঔ কারের এ ওই স্থানে যথাক্রমে অয়, আই এবং ও স্থানে যথাক্রমে অব ও অব হয়। যেমন নে প্লাস ওয়ান সমান নান, নৈ প্লাস অক সমান নায়ক, গো প্লাস এসোনা সমান গবেষণা, নৈ প্লাস ইক সমান নাবিক। 5. চলচ্চিত্র শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? ক. চলত প্লাস চিত্র। ব্যাখ্যা: চলচ্চিত্র শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ চলত প্লাস চিত্র। এটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ। 6. পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে কি বলে? সন্ধি। ব্যাখ্যা: যে সকল অব্যয় শব্দ ধাতুর পূর্বে বসে নতুন নতুন শব্দ গঠন করে, বাক্যের অর্থের সম্প্রসারণ, সংকোচন বা অন্য কোনো পরিবর্তন ঘটায়, সেগুলোকে উপসর্গ বলে। যেসব অব্যয় বিশেষ্য ও সর্বনামের পরে বসে বিভক্তির কাজ করে সেগুলোকে অনুসর্গ বলে। পরস্পর অর্থ সঙ্গতি সম্পন্ন দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। 7. মনস্তাপের সন্ধি বিচ্ছেদ। ঘ. মনো প্লাস তাপ। ব্যাখ্যা: মনস্তাপ এর সঠিক সন্ধি বিচ্ছেদ মনো খণ্ডকতার প্লাস তাপ। এটি বিসর্গ সন্ধির উদাহরণ। বস্তুত বিসর্গ র এবং দন্তেস এর সংক্ষিপ্ত রূপ। বিসর্গকে দুই ভাগে ভাগ করা হয়েছে: 1. রজাত বিসর্গ ও 2. সজাত বিসর্গ। মনস্তাপ সজাত বিসর্গের উদাহরণ। 8. লবণ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? ক. লো প্লাস ওয়ান। ব্যাখ্যা: লবণ শব্দটির সন্ধি বিচ্ছেদ লো প্লাস ওয়ান। এটি স্বরসন্ধি সাধিত শব্দ। এ ওই ও ও কারের পর এ ওই স্থানে যথাক্রমে ওয়াই, আই এবং ও স্থানে যথাক্রমে অব ও আব হয়। যেমন ও প্লাস ওয়া সমান অব প্লাস ওয়া, পো প্লাস ওয়ান সমান পবন, লো প্লাস ওয়ান সমান লবণ ইত্যাদি। 9. নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি? পরস্পর। ব্যাখ্যা: পরস্পর পর প্লাস পর সমান পরস্পর শব্দটি নিপাতনে সিদ্ধ সন্ধি। কতগুলো সন্ধি কোনো নিয়ম অনুসারে হয় না, এগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। যেমন আ প্লাস চর্য সমান আশ্চর্য, বন প্লাস পতি সমান বনস্পতি, বৃহৎ প্লাস পতি সমান বৃহস্পতি।
1+10 সমান একাদশ ইত্যাদি। 10 দর্শক শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ। গ দৃশ্য প্লাস ওয়াক। 11 পরীক্ষা শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? খ পরিযোগ ইক্ষা। অধ্যায় ষষ্ঠ কারক বিভক্তি থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 আকাশে চাঁদ উঠেছে। এখানে আকাশে কোন প্রকারের অধিকরণ? ঐকদেশিক অধিকরণ। ব্যাখ্যা বিরাট স্থানের যে কোনো অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক আধারাধিকরণ বলে। যেমন পুকুরে মাছ আছে, বনে বাঘ আছে, আকাশে চাঁদ উঠেছে ইত্যাদি। 2 জিজ্ঞাসিব জনে। এখানে জনে কোন কারকে কোন বিভক্তি? কর্মের সপ্তমী। ব্যাখ্যা যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পূর্ণ করে তাকে কর্মকারক বলে। কর্ম 2 প্রকার, মুখ্য কর্ম, গৌণ কর্ম। যেমন বাবা আমাকে গৌণকর্ম একটি কলম, মুখ্য কর্ম কিনে দিয়েছেন। সপ্তমী বিভক্তির আকৃতি একবচন এ উন্তুস্তুয়া তে এতে, বহুবচনে দিগে দিগেতে, গুলিতে গণে, গুলির মধ্যে, গুলোতে, গুলোর মধ্যে। 3 ভিখারিকে ভিক্ষা দাও। এখানে দাগ দেওয়া অর্থাৎ কোন কারকে কোন বিভক্তি? সম্পাদনের চতুর্থী। ব্যাখ্যা যাকে সত্য ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয় তাকে সম্পাদন কারক বলে। যেমন ভিখারিকে, এই ভিখারিকে কোন কারকে কোন বিভক্তি প্রশ্নে করা হয়েছিল। যাই হোক, ভিখারিকে ভিক্ষা দাও, কিন্তু সত্য ত্যাগ করে না দিলে কর্মকারক হবে। যেমন ধোপাকে কাপড় দাও, অর্থাৎ ধোপাকে কাপড় দেওয়ার পরে আবার ফেরত নিবে, কিন্তু ভিখারিকে ভিক্ষা দেওয়ার পরে আবার ফেরত নিবে না। 4 ফুলে ফুলে ঘর ভরেছে। বাক্যে ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি? করণের সপ্তমী। ব্যাখ্যা ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে। আবার বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে কিসের দ্বারা বা কী উপায়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই করণ কারক। যেমন ফুলে ফুলে ঘর ভরেছে, প্রদত্ত বাক্যে কিসের দ্বারা ঘর ভরেছে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় ফুল, তাই এটি করণ কারক। 5 আমার যাওয়া হয়নি। আমার কোন কারকে কোন বিভক্তি? কর্তায় ষষ্ঠী। ব্যাখ্যা আমার যাওয়া হয়নি বাক্যে আমার শব্দটি করণে কারকে ষষ্ঠী বিভক্তি। ক্রিয়ার সঙ্গে কে বা কারা যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কর্তৃকারক। র বা এর হচ্ছে ষষ্ঠী বিভক্তি। 6 ব্যতিহার কর্তার উদাহরণ কোনটি? বাঘে মহিষে এক ঘাটে জল খায়। ব্যাখ্যা কোনো বাক্যে যে দুটো কর্তা একত্রে এক জাতীয় ক্রিয়া সম্পাদন করে তাদের ব্যতিহার কর্তা বলে। যেমন বাঘে মহিষে এক ঘাটে জল খায়, রাজায় রাজায় লড়াই, উল খাগড়ার প্রাণান্ত ইত্যাদি। সুতরাং সঠিক উত্তর গ। অধ্যায় সপ্তম সমাস ও প্রত্যয়। প্রথম পাঠ সমাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 পূর্বপদ প্রধান সমাস কোনটি? অব্যয়ভাব। ব্যাখ্যা
পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ভাব সমাস বলে। অব্যয়ভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে বাস বাক্যটি রচিত হয়। যেমন জানু পর্যন্ত, পর্যন্ত শব্দের অব্যয় আ সমান আজানু লম্বিত যা বাহু, মরণ পর্যন্ত আমরণ। 2. কোনটি নিত্য সমাস? জলমাত্র। ব্যাখ্যা: যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, বাস বাক্যের দরকার হয় না, তাকে নিত্য সমাস বলে। যেমন অন্য গ্রাম সমান গ্রামান্তর, কেবল দর্শন সমান দর্শন মাত্র, অন্য গৃহ সমান গৃহান্তর, কালতুল্য সাপ সমান কাল সাপ, তুমি আমি ও সে সমান আমরা, 2 এবং 90 সমান 92। 3. বাস বাক্যের অপর নাম কি? বিগ্রহ বাক্য। ব্যাখ্যা: সমস্ত পদকে ভাঙলে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে বলা হয় বাস বাক্য। বাস বাক্যের অপর নাম হল বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। 4. চাঁদের ন্যায় মুখ সমান চাঁদমুখ কোন প্রকার কর্মধারয় সমাস? উপমান। ব্যাখ্যা: যে কর্মধারয় সমাসে সাধারণ কর্মবাচক পদের সঙ্গে উপমানবাচক পদের মিলন হয় তাকে বলে উপমান কর্মধারয় সমাস। যেমন মিশির ন্যায় কালো সমান মিশ কালো, বকের ন্যায় ধার্মিক সমান বক ধার্মিক। 5. নিচের কোনটি নিত্য সমাস? দেশান্তর। ব্যাখ্যা: পঞ্চনদের সমাহার সমান পঞ্চনদ যা দিগ্গু সমাস। আদবের অভাব সমান বেয়াদব অব্যয়ভাব সমাস। অন্য দেশ সমান দেশান্তর যা নিত্য সমাস। ভালো ও মন্দ সমান ভালো মন্দ যা দ্বন্দ্ব সমাসের উদাহরণ। 6. সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? সংস্কৃত। ব্যাখ্যা: সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে। সমাস মানে সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ, অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একসঙ্গে যুক্ত হয়ে একটি বড় শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে। 7. চোচালা কোন সমাসের উদাহরণ? বহুব্রীহি। ব্যাখ্যা: চোচার চাল যে ঘরের সমান চোচালা, এটি সংখ্যাবাচক বহুব্রীহি। পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপর বিশেষ্য হলে এবং সমস্ত পদটি বিশেষণ বোঝালে তাকে সংখ্যাবাচক বহুব্রীহি বলে। যেমন 10 গজ পরিমাণ, যার। 10 গজি। সমাহার, সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দিগ্গু সমাস বলে। যেমন 3 কালের সমাহার সমান ত্রিকাল। পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে। যেমন চিরকাল বাপিয়া সুখী সমান চিরসুখী। যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয় তাকে কর্মধারয় সমাস বলে।
যেমন নীল যে পদ্ম সমান নীল পদ্ম। 8 সমাসের রীতি কোন ভাষা হতে বাংলায় এসেছে? সংস্কৃত। ব্যাখ্যা সমাসের রীতি সংস্কৃত ভাষা থেকে বাংলায় এসেছে। সমাস মানে সংক্ষেপণ, মিলন, একাধিক পদের একপদীকরণ। অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একসঙ্গে যুক্ত হয়ে একটি বড় শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে। যেমন দেশের সেবা সমান দেশ সেবা। 9 কোন সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না? উপমিত কর্মধারয়। ব্যাখ্যা সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। যেমন মুখ চন্দ্রের ন্যায় সমান মুখ চন্দ্র, পুরুষ সিংহের ন্যায় সমান পুরুষ সিংহ ইত্যাদি। 10 অলুক দ্বন্দ্ব সমাস সাধিত শব্দ কোনটি? দুধে ভাতে। ব্যাখ্যা যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না তাকে অলুক দ্বন্দ্ব বলে। যেমন হাতে কলমে, দুধে ভাতে। সুতরাং সঠিক উত্তর ক অর্থাৎ দুধে ভাতে। 11 উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? তুষার শুভ্র। ব্যাখ্যা প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়, আর যার সাথে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান কর্মধারয় সমাস। যেমন তুষারের ন্যায় শুভ্র সমান তুষার শুভ্র। 12 গরমিলের সঠিক বাচবাক্য কোনটি? মিলের অভাব। ব্যাখ্যা গরমিল শব্দটি অব্যয়ভাব সমাসের উদাহরণ। অব্যয়ভাব সমাস সাধারণত সমীপ্য, নৈকট্য, বিপসা, পৌনঃপুনিকতা পর্যন্ত, অভাব, অনতিক্রম্যতা, সাদৃশ্য, যোগ্যতা প্রভৃতি অর্থে ব্যবহৃত হয়। এখানে গরমিল শব্দটি অভাব অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন মিলের অভাব সমান গরমিল, এরূপ আমিষের অভাব সমান নিরামিষ, ভাবনার অভাব সমান নির্ভাবনা, জলের অভাব সমান নির্জল, উৎসাহের অভাব সমান নিরুৎসাহ ইত্যাদি। 13 নিচের কোনটি দিগ্গু সমাসের সমস্ত পদ? 7 সমুদ্র। ব্যাখ্যা সমাহার অর্থাৎ সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দিগ্গু সমাস বলে। যেমন 3 কালের সমাহার সমান ত্রিকাল, 7 সমুদ্রের সমাহার সমান 7 সমুদ্র। একইভাবে চৌরাস্তা, তেমাথা, অষ্টধাতু, 13 নদী ইত্যাদি। 14 যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটি পদকে কি বলে? সমস্যমান পদ। ব্যাখ্যা সমাসের ক্ষেত্রে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটি পদকে বলা হয় সমস্যমান পদ। পক্ষান্তরে সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ। সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তাকে বলে বাচবাক্য। আর সমাসযুক্ত পদের প্রথম অংশকে পূর্বপদ ও পরবর্তী অংশকে উত্তরপদ বা পরপদ বলা হয়। 15 মহাকীর্তি এর সঠিক বাচবাক্য কোনটি? মহতি যে কীর্তি। ব্যাখ্যা মহাকীর্তি এর সঠিক বাচবাক্য হবে মহৎ যে কীর্তি বা মহতি যে কীর্তি। অনুরূপ কতিপয় সমাস হল মহাজন, মহাসভা, মহামানব, মহাকবি
প্রভৃতি। 16 নিচের কোনটি অব্যয়ভাব সমাসের উদাহরণ? অনুতাপ। ব্যাখ্যা: পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে তাকে অব্যয়ভাব সমাস বলে, যেমন অনুতাপ, অনুধাবন, অনুগমন প্রভৃতি। 17 পকেটমার কোন সমাসের উদাহরণ? উপপদ তৎপুরুষ। ব্যাখ্যা: জলচর, জলদ, পঙ্কজ, ছেলে ধরা, ধামা ধরা, মাছি মারা প্রভৃতি শব্দগুলো উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। 18 পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে কোন বহুব্রীহি সমাস হয়? সমানাধিকরণ। ব্যাখ্যা: পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে সমানাধিকরণ বহুব্রীহি সমাস হয়, যেমন হত হয়েছে শ্রী যার সমান হতশ্রী, খোশ মেজাজ যার সমান খোশমেজাজ প্রভৃতি। 19 যৌবন সূর্য কোন সমাস? রূপক কর্মধারয় সমাস। 20 কোনটি অব্যয়ভাব সমাসের উদাহরণ? আপাদ মস্তক। 21 বাচবাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে কি বলে? সমস্যমান পদ। 22 সংখ্যাবাচক শব্দ পূর্বপদে বসে কোন সমাস হয়? দ্বিগু সমাস। সপ্তম অধ্যায় পাঠ 2 প্রত্যয় থেকে গুরুত্বপূর্ণ সালভিত্তিক প্রশ্ন। 1 নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ? জেলেনি। ব্যাখ্যা: কর্তৃকারকের একবচনে ইন প্রত্যয় দীর্ঘই রূপ গ্রহণ করে, যেমন জ্ঞান প্লাস ইন দীর্ঘই জ্ঞানী, গুণ প্লাস ইন দীর্ঘই গুণী ইত্যাদি। স্ত্রীলিঙ্গে ইন প্রত্যয়ান্ত শব্দের পরে দীর্ঘই যুক্ত হয়ে ইনি রূপ গ্রহণ করে, যেমন জ্ঞান প্লাস ইনি সমান জ্ঞানিনী, গুণ প্লাস ইনি সমান গুণিনী। 2 শৈশবের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? শিশু প্লাস চব অর্থাৎ ক। ব্যাখ্যা: নিত্য স্ত্রীবাচক শব্দগুলোর পুরুষবাচক শব্দ নেই, যেমন সতীন, সৎমা, এও, দায়, সধবা, সপত্নী, কুলটা, বিমাতা, পোয়াতি, লক্ষ্মী, অন্তঃসত্ত্বা, ডাইনি, বাইজি, কলম্বিনী, শাখিনী ইত্যাদি। 3 কোন প্রত্যয়যুক্ত পদে মধ্যাহ্ন স হয় না? 7। ব্যাখ্যা: সংস্কৃত 7 প্রত্যয়যুক্ত পদে স হয় না, যেমন অগ্নিসাৎ, ধূলিসাৎ, ভূমিসাৎ ইত্যাদি। 4 টিকচিহ্ন দিয়ে কাদ প্লাস 1 কোন প্রত্যয়ের অন্তর্ভুক্ত? কৃত প্রত্যয়। ব্যাখ্যা: ধাতু বা শব্দের পরে ভিন্ন ভিন্ন অর্থে যে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেগুলোই প্রত্যয়। প্রত্যয় 2 প্রকার, যথা কৃত প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়। ধাতু বা ক্রিয়ার সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কৃত প্রত্যয় বলে, যেমন কাদ প্লাস 1 সমান কাদন। খা খায়ের সামানের টিকচিহ্ন দেওয়া আছে, প্লাস 1 সমান খাওয়ন। ডুব প্লাস অন্ত সমান ডুবন্ত ইত্যাদি। 5 মুক্তি এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? ক। মুচো মুচোর পূর্বে টিকচিহ্ন দেওয়া আছে, প্লাস কয়ে তয়যুক্ত রাশি।
ছয়, মুক্ত শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? গ, মুচো প্লাস কয়তযুক্ত। এখানে মুচের পূর্বে টিক চিহ্ন দেওয়া আছে। ব্যাখ্যা, মুক্ত শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় মুচো প্লাস কয়তযুক্ত। এটি কৃত প্রত্যয়ের উদাহরণ। কয়তযুক্ত প্রত্যয় যুক্ত হলে ধাতুর অন্তঃস্থিত চ ও বর্গীয় স্থলে ক হয়। যেমন টিকচিহ্ন দেওয়া আছে, সিচ প্লাস কয়তযুক্ত সমান সিক্ত, ভুজ প্লাস কয়তযুক্ত সমান ভুক্ত। 7, শ্রবণ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি? গ, শ্রু প্লাস ওয়ান। ব্যাখ্যা, শ্রবণ শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় শ্রু প্লাস ওয়ান বা শ্রু প্লাস ওয়ানট। এটি কৃত প্রত্যয়ের উদাহরণ। 8, নিম্নের কোনটিতে বৃত্তি অর্থে দীর্ঘই প্রত্যয় যুক্ত হয়েছে? পোদ্দারি। ব্যাখ্যা, ধাতু বা শব্দের পরে ভিন্ন ভিন্ন অর্থে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেগুলোই প্রত্যয়। যেমন হ্রাস্বই বা দীর্ঘই প্রত্যয়যুক্ত শব্দ ভাব অর্থে। বাহাদুরি, উমেদারি ইত্যাদি বৃত্তি বা ব্যবসায় অর্থে মুক্তারি, পোদ্দারি, ব্যাপারী ইত্যাদি। সুতরাং সঠিক উত্তর খ। 9, উক্তি এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি? গ, বচ প্লাস কয়তযুক্ত রাশি। এখানে বচর পূর্বে টিকচিহ্ন দেওয়া আছে। ব্যাখ্যা, উক্তি এর প্রকৃতি ও প্রত্যয় বচ প্লাস কয়তযুক্ত রাশি। বচ এর পূর্বে টিকচিহ্ন দেওয়া আছে। এটি কৃত প্রত্যয় সাধিত শব্দ। ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয় তাকে বলে কৃত প্রত্যয়। কয়তযুক্ত প্রত্যয় যুক্ত হলে ধাতুর অন্তঃস্থিত চ ও বর্গীয় স্থলে ক হয়। যেমন টিকচিহ্ন মুচো প্লাস কয়তযুক্ত রাশি সমান মুক্তি, টিকচিহ্ন ভজ প্লাস কয়তযুক্ত রাশি সমান ভক্তি ইত্যাদি। 10, কোনটি সংস্কৃত তদ্ভিত প্রত্যয়ের উদাহরণ? মানব। ব্যাখ্যা, মনু প্লাস চব সমান মানব। এটি সংস্কৃত তদ্ভিত প্রত্যয়। সংস্কৃত বা তৎসম শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় তাকে সংস্কৃত তদ্ভিত প্রত্যয় বলে। যেমন পুষ্প প্লাস ইত সমান পুষ্পিত, ধূলি প্লাস সাত সমান ধূলিসাৎ। অষ্টম অধ্যায় সমার্থক ও বিপরীতার্থক শব্দ, প্রথম পাঠ। সমার্থক শব্দ। 1, হাতি এর সমার্থক শব্দ কোনটি? কর। ব্যাখ্যা, হাতি এর সমার্থক শব্দ গজ, দন্তি, দ্বীপ, হস্তি, বৃঙ্গল, নস, বারণ, কুঞ্জর ইত্যাদি। 2, মাতঙ্গ কার সমার্থক? হাতি। ব্যাখ্যা, মাতঙ্গ শব্দের সমার্থক শব্দ হল হাতি, করি, গজ, কুঞ্জর, হস্তি, দ্বীপ, বারণ, দন্তি ইত্যাদি। ভুজঙ্গ শব্দের সমার্থক শব্দ হল সাপ, ফণি, উরগ, বিষধর, নাগ, ওহি, পন্নগ, আশিবেশ ইত্যাদি। অশ্ব শব্দের সমার্থক শব্দ হল ঘোড়া, তুরগ, তুরঙ্গ, বাজি, ঘটক, হয়, তুরঙ্গম ইত্যাদি। হরিণ শব্দের সমার্থক শব্দ হল মৃগ, কুরঙ্গ ইত্যাদি।
3 কোনটি পানি শব্দের সমার্থক শব্দ? সলিল। ব্যাখ্যা পানি শব্দের সমার্থক শব্দ হলো সলিল, জল। বাড়ি, অম্বু। নির্পয়, উদক, অপ্তৈ ইত্যাদি। সবিতা শব্দের সমার্থক শব্দ হলো সূর্য, দিবাকর, প্রভাকর, তপন, আদিত্য, মিহির, ভানু, মার্তণ্ড, দীননাথ, দীনপতি, দীনমণি ইত্যাদি। সাগর শব্দের সমার্থক শব্দ হলো সমুদ্র, জলধি, পারাপার, পাথার, রত্নাকর, বারিধি, অর্ণব ইত্যাদি। সৈকত শব্দের সমার্থক শব্দ হলো পুলিন, তট, চড়া ইত্যাদি। 4 আগুনের সমার্থক শব্দ কোনটি? অনল। ব্যাখ্যা আগুনের সমার্থক শব্দ অগ্নি, বহ্নি, অনল, পাবক, হুতাশন, দহন, সর্বভুক, সর্বসূচি, বৈশ্য, বানর। 5 চাঁদের সমার্থক শব্দ কোনটি? বিধু। ব্যাখ্যা চাঁদ শব্দের সমার্থক শব্দ বিধু, ইন্দু, চন্দ্র, সুধাংশু, সুধাকর, শশাঙ্ক, শশধর, শশী, হিমাংশু, নিশাকর, সোম, শীতাংশু। অপরদিকে সবিতা, তপন, আদিত্য হচ্ছে সূর্যর সমার্থক শব্দ। 6 পর্বতের সমার্থক শব্দ নয় কোনটি? মেদিনী। ব্যাখ্যা পর্বত শব্দের সমার্থক শব্দ শৈল, অদ্রি, অচল, পাহাড়, মহীধর, গিরি, শিখরী, নগ। অপরদিকে মেদিনী হচ্ছে পৃথিবীর সমার্থক শব্দ। 7 পঙ্কজের সমার্থক শব্দ কোনটি? এখানে উত্তরে দেওয়া নেই। যাই হোক, ব্যাখ্যা পঙ্কজ শব্দের সমার্থক শব্দ হলো পদ্ম, উৎপল, কমল, কুমুদ, কৈহার, করব, কুবেল, অন্তজ, কুবলয়, কুমুদি, শতদল, অরবিন্দ, নলিন, রাজীব, পুষ্কর, তাম্রস, নলিনী, সরোজ, সরসিজ, সলিলজ, বিষকুসুম, বিসজ, রাত্রিহাস, কঞ্জ, নীরজ, ইন্দিরালয়, কুশশয়, নীলপদ্ম, নীলুৎপল, নীলকমল, লালপদ্ম, রক্তকুমুদ, রক্তকমল, শ্বেতকমল। সুতরাং সঠিক উত্তর কোনোটি নয়। 8 অর্ণব এর প্রতিশব্দ সমুদ্র। ব্যাখ্যা প্রশ্নে প্রদত্ত শব্দটি সঠিক বানান হবে অর্ণব, যার প্রতিশব্দ সমুদ্র। অপরদিকে ঝড় শব্দের প্রতিশব্দ ঝটিকা, বায়ু শব্দের প্রতিশব্দ অনিল এবং সূর্য শব্দের প্রতিশব্দ হল আদিত্য। 9 পাখি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? কৃপ। ব্যাখ্যা পাখি শব্দের সমার্থক বিহগ, বিহঙ্গ এবং গরুর পুরনোক্ত পক্ষীশ্রেষ্ঠ। সুতরাং সঠিক উত্তর হবে গ। 10 অম্বর এর প্রতিশব্দ কোনটি? আকাশ। ব্যাখ্যা অম্বর শব্দের অর্থ হলো আকাশ। এর সমার্থক শব্দগুলো হলো অন্তরিক, গগন, নভ, ব্রহ্ম বা বোম, আসমান প্রভৃতি। 11 পাশ্চাত্য শব্দের বিপরীত শব্দ প্রাচ্য। 12 সরবী শব্দের সমার্থক শব্দ কোনটি? রাত্রি। 13 সমার্থক শব্দ ব্যবহার করলে শব্দভাণ্ডার সমৃদ্ধ হয়। 14 ওংশ শব্দের সমার্থক শব্দ কোনটি?
দীপ্তি। ব্যাখ্যা, অংশু শব্দের সমার্থক শব্দগুলো হলো প্রভা, জ্যোতি, আভা, কিরণ, দীপ্তি, বিভা, দ্যুতি প্রভৃতি। 15 সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পায়। 16 পৃথিবী শব্দের সমার্থক নয় প্রাণদ, অর্থাৎ বাকি তিনটায় পৃথিবী শব্দের সমার্থক শব্দ। ব্যাখ্যা, পৃথিবী শব্দের সমার্থক শব্দ ধরা, ধরণী, ধরিত্রী, বসুন্ধরা, বসুধা, ভূমণ্ডল, অবনী, ক্ষিতি, বসুমতী, মেদিনী, জগৎ, মর্তলোক, ব্রহ্মাণ্ড, বিশ্ব, অখিল, ভুবন, ভূমি, পৃথিবী, দুনিয়া, ভূলোক, উর্বী, মরলোক, সংসার। প্রাণদ শব্দের অর্থ হল জীবনদাতা, প্রাণ দানকারী। 17 হাতি শব্দের সমার্থক নয় কোনটি? উরগ। ব্যাখ্যা, হাতি শব্দের সমার্থক শব্দগুলো হলো কুঞ্জর, করি, গজ, মাতঙ্গ, হস্তি, বারণ, দ্বীপ, বৃঙ্গল, নাগ, দ্বিরদ, ঐরাবত, দন্তি প্রভৃতি। পক্ষান্তরে উরাগ হচ্ছে সাপের সমার্থক শব্দ। 18 কৌরগ শব্দের সমার্থক শব্দ কোনটি? কুড়ি। ব্যাখ্যা, কৌরগ শব্দের সমার্থক শব্দগুলো হলো কুড়ি, মুকুল, কলিকা, অফোটা, ফুল ইত্যাদি। অন্যদিকে কুহক শব্দের অর্থ হলো মায়াজাল, ভেলকি, ইন্দ্রজাল, ছলনা ইত্যাদি। এবং করি শব্দের অর্থ হলো কড়া, তীব্র, অকমল ইত্যাদি। 19 মেঘ শব্দের সমার্থক শব্দ কোনটি? বারিদ। ব্যাখ্যা, মেঘ শব্দের সমার্থক শব্দ হলো বারিদ, জলদ, অম্বর, নীরদ, পয়দ, জলধর প্রভৃতি। পক্ষান্তরে পাথার হচ্ছে সাগরের সমার্থক শব্দ। অটবি হচ্ছে অরণ্য বা বনের সমার্থক শব্দ। সলিল হচ্ছে পানি বা জলের সমার্থক। 20 সোম শব্দের অর্থ কি? বিধু। ব্যাখ্যা, সোম শব্দের অর্থ হচ্ছে চন্দ্র বা বিধু। পক্ষান্তরে কান্তি শব্দের অর্থ লাবণ্য, সৌন্দর্য ইত্যাদি। আর শৈল শব্দের অর্থ পাহাড়, পর্বত ইত্যাদি। এবং মিত্র শব্দের অর্থ হচ্ছে বন্ধু, সখা, সুহদ, অন্য অর্থে সূর্য, রবি ইত্যাদি। 21 সমুদ্র শব্দের সমার্থক শব্দ কোনটি? নদী, কান্ত। ব্যাখ্যা, সমুদ্র শব্দের সমার্থক শব্দ হল সাগর, বারিশ, সিন্ধু, বারিধি, নদীকান্ত, অর্ণব, জলধি, উদধি প্রভৃতি। 22 অম্বু শব্দের অর্থ কি? জল। ব্যাখ্যা, অম্বু শব্দের অর্থ বা সমার্থক শব্দ জল, পানি, বাড়ি, সলিল, উদক, নীর প্রভৃতি। 23 পর্বত শব্দের সমার্থক নয় কোনটি? উপল। ব্যাখ্যা, পর্বতের সমার্থক শব্দ হল শৈল, অদ্রি, অচল, ভূধর, গিরি, পাহাড় প্রভৃতি। সুতরাং পর্বতের সমার্থক শব্দ নয় উপল। 24 সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? আদিত্য। ব্যাখ্যা, সূর্য শব্দের সমার্থক শব্দগুলো হলো দিবাকর, রবি, ভানু, বিভা, বসু, মার্তণ্ড প্রভৃতি। অষ্টম অধ্যায় বিপরীতার্থক শব্দ। 1 খাতকের বিপরীত শব্দ কোনটি?
মহাজন। ব্যাখ্যা: খাতক বিশেষ্য শব্দটির অর্থ দেনাদার, ঋণী। এর বিপরীত শব্দ মহাজন। 2. গ্রহণ শব্দের বিপরীত শব্দ কোনটি? বর্জন। ব্যাখ্যা: গ্রহণ শব্দটির বিপরীতার্থক শব্দ হল বর্জন এবং গ্রাহ্য। শব্দের বিপরীত শব্দ অগ্রাহ্য। 3. তেজি শব্দের বিপরীত শব্দ কোনটি? নিস্তেজ। ব্যাখ্যা: তেজি শব্দটির বিপরীত শব্দ নিস্তেজ। দুর্বল ও রুগ্ন শব্দের বিপরীত শব্দ যথাক্রমে সবল ও সুস্থ। 4. ক্ষীয়মান এর বিপরীত শব্দ কি? বর্ধিঞ্চু। নোট: উপরিক্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে বর্ধিঞ্চু। বিভিন্ন বইয়ে ক্ষীয়মান এর বিপরীত শব্দ হিসাবে বর্ধমান শব্দটি প্রচলিত, তবে সংসদ বাংলা অভিধানে বর্ধমান এর প্রতিশব্দ বর্ধিঞ্চু। 5. বিধি শব্দের বিপরীত শব্দ কোনটি? নিষেধ। ব্যাখ্যা: বিধি শব্দটি বিশেষ্য পদ যার অর্থ বিধান। এর বিপরীত শব্দ হল নিষেধ। আদিষ্ট শব্দটির বিপরীত শব্দ হল নিষিদ্ধ। 6. ইতরের বিপরীত শব্দ কোনটি? ভদ্র। ব্যাখ্যা: ইতর শব্দটি বিশেষণ পদ যার অর্থ নীচ মনোভাবাপন্ন। এর বিপরীত শব্দ ভদ্র। অপরদিকে মিথ্যা শব্দটির বিপরীত সত্য এবং উত্তম শব্দের বিপরীত শব্দ হল অধম। 7. অর্বাচীন শব্দের বিপরীত শব্দ কোনটি? প্রাচীন। ব্যাখ্যা: অর্বাচীন শব্দটি বিশেষণ পদ যার অর্থ নবীন। আধুনিক এর বিপরীত শব্দ প্রাচীন। অধ্যায় 9 বাক্য সংকোচন। নষ্ট হওয়া স্বভাব যার, এক কথায় কি বলে? নশ্বর। 2. সাপের খোলস। বাক্য সংকোচন কি হবে? নির্মোগ। ব্যাখ্যা: যা লাফিয়ে চলে, প্লাবক। বুকে হেঁটে চলে যে, উরগ। বাঘের চামড়া, কৃত্তি। 3. সকলের জন্য প্রযোজ্য, এক কথায় কি হবে? সার্বজনীন। ব্যাখ্যা: সকলের জন্য মঙ্গলজনক বা সকলের জন্য হিতকর। সর্বজনীন। সর্বজন বা সম্বন্ধীয় বা সকলের জন্য প্রযোজ্য। সার্বজনীন। 4. যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ, এক কথায় কি বলে? সাপদ সংকুল। ব্যাখ্যা: যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ, সাপদ সংকুল। যেখানে অতি কষ্টে যাওয়া যায়, দুর্গম। 5. দীপ্তি পাচ্ছে এমন, এক কথায় কি হবে? দীপ্তমান। 5. দীপ্তি পাচ্ছে এমন, এক কথায় কি হবে? দীপ্যমান। 6. অনুরাগ কোনটির বাক্য সংকোচন? যে মেয়ের বিয়ে হয়নি। ব্যাখ্যা: যে মেয়ের বিয়ে হয়নি অনুরা। যে নারীর কোনো সন্তান হয় না, বন্ধা। যে নারী বীর সন্তান প্রসব করে, বীরপ্রসূ। এবং যে নারীর সন্তান বাঁচে না, মৃত বৎসা। 7. নূপুরের ধ্বনি এক কথায় কি বলে? নিক্কণ।
ব্যাখ্যা নূপুরের ধ্বনি এর এক কথায় প্রকাশ নিক্কণ, অলঙ্কারের ধ্বনি সিঞ্জন, বাদ্যযন্ত্রের ধ্বনি ঝঙ্কার। দশম অধ্যায় লিঙ্গ পরিবর্তন। এখান থেকেও গুরুত্বপূর্ণ সালভিত্তিক প্রশ্ন। এক, নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ ডাইনি? 2, মরদ এর বিপরীত লিঙ্গ কোনটি? জেনানা। 3, বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি? নর নারী। ব্যাখ্যা পুরুষবাচক শব্দের সাথে কতগুলো প্রত্যয় যোগ করে স্ত্রীবাচক শব্দ গঠন করা হয়। এছাড়া কোনো কোনো পুরুষবাচক শব্দ থেকে বিশেষ নিয়মে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়, যেমন নরনারী, রাজারানী, যুবক যুবতী, বন্ধু বান্ধবী, শিক্ষক শিক্ষয়িত্রী, সভাপতি সভানেত্রী ইত্যাদি। 4, নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? এও। ব্যাখ্যা নিত্য স্ত্রীবাচক শব্দ বলতে শুধু স্ত্রীবাচক শব্দ বোঝায়। নিত্য স্ত্রীবাচক শব্দের কখনো পুরুষবাচক শব্দ হয় না। প্রশ্নে উল্লেখিত নিত্য স্ত্রীবাচক শব্দের কখনো পুরুষবাচক শব্দ হয় না। প্রশ্নে উল্লেখিত নিত্য স্ত্রীবাচক শব্দ হলো এও। এছাড়াও নিত্য স্ত্রীবাচক শব্দ হলো সতীন, সৎমা, সধবা, দাই, ডাইনি, কুলটা, বিমাতা, রাইজি, ললনা, অঙ্গনা, অন্তঃসত্ত্বা, সুজলা, সুফলা, সখিনী ইত্যাদি। অন্যদিকে কবিরাজ ও কৃতদার নিত্য পুরুষবাচক এবং সন্তান পুরুষ ও স্ত্রীবাচক দুই বুঝায়। 5, আমি শব্দটি কোন লিঙ্গ? উভয় লিঙ্গ। ব্যাখ্যা যা দ্বারা স্ত্রী পুরুষ উভয় জাতিকেই বুঝায় তাকে উভয় লিঙ্গ বলে, যেমন কবি, পাখি, শিশু, সন্তান। 6, বাংলা ব্যাকরণ কোন পদে সংস্কৃতের লিঙ্গের নিয়ম মানে না? অব্যয়। ব্যাখ্যা বিশেষ্য বিশেষণ সর্বনাম পদের লিঙ্গান্তর করা সম্ভব, কিন্তু অব্যয় এবং ও জন্য বাক্যে ব্যবহার হয় লিঙ্গান্তর ছাড়াই। 7, কোনটির স্ত্রীলিঙ্গ ভিন্ন শব্দ? বিদ্বান। ব্যাখ্যা গায়ক গায়িকা, কোকিল কোকিলা, দাদা দাদি এগুলো লিঙ্গের সাধারণ নিয়মে গঠিত হয়েছে। বিদ্বান বিদুষী ব্যতিক্রম। 8, কোনটির শুধুমাত্র স্ত্রীবাচক হয়? সৎমা। ব্যাখ্যা যেসব শব্দের পুরুষবাচক কোনো রূপ নেই এবং যেসব শব্দ দ্বারা শুধু স্ত্রীবাচক শব্দ বোঝায় তাকে নিত্য স্ত্রীবাচক শব্দ বলে, যেমন সতীন, সৎমা, ললনা, কুলটা, বিমাতা, রূপসী ইত্যাদি। 9, নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? সতীন। ব্যাখ্যা যেসব শব্দের পুরুষবাচক রূপ নেই তাদেরকে নিত্য স্ত্রীবাচক শব্দ বলে, যেমন সতীন, সৎমা, এও, দায়, সধবা ইত্যাদি। সুতরাং সতীন নিত্য স্ত্রীবাচক শব্দ। আল্লাহ হাফেজ বলে শেষ করছি। অবশ্যই চাকরি প্রত্যাশীরা ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।